শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ৮,৪৮২ কোটি টাকার প্রায় অর্ধেকই ঋণ। এই বিপুল অর্থ ব্যয় হবে সরকারের দুটি প্রকল্পে, যেগুলো নেওয়া হয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন এবং তাদের আশ্রয় দেওয়ার কারণে ক্ষতি মোকাবেলায়। তবে এই প্রকল্প ব্যয়ের হিসেব নিকেশ, ঋণ এবং অনুদান নিয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই খোদ পরিকল্পনা মন্ত্রীর কাছেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা। এতে মোট 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন পায়। ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় দুটি প্রকল্প রোহিঙ্গা ইস্যু কেন্দ্রিক। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত খাত উন্নয়নে দুটো আলাদা প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্প দুটির মোট ব্যয় প্রায় 8,482 কোটি টাকা। এই অর্থের সিংহভাগ যোগানদাতা বিশ্বব্যাংক, যার মধ্যে 4,474 কোটি টাকা ঋণ এবং 3,244 কোটি টাকা অনুদান। একনেক পরবর্তী ব্রিফিংয়ে বিশাল এই অঙ্কের ঋণের ব্যাপারে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি পরিকল্পনা মন্ত্রী। ওরা শুধু করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য, আমরা বলেছি না, রোহিঙ্গাদের জন্য করলে তো হবে না, কারণ যাদের উপরে যে সমাজ সোসাইটির উপর নির্ভরশীল, যে কমিউনিটির উপর নির্ভরশীল, তাদের করতে হবে। যেভাবে বেস্ট করা যায় সেভাবে করছি। এখন আমি বিশ্ব না যে আমি কাজে আনতে পারবো না, আর বিশ্ব এবং আইসিআই আমার দু করে দাবায় দিবে, সেটাও সম্ভব না। এদিকে আজকের সভায় আলোচনা হয়েছে ঘূর্ণিঝড় রিমাল ইস্যুতেও। সিনিয়র সচিব জানান, দুর্যোগে টেলিযোগাযোগ বহাল রাখতে টেলিফোন প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের যে ল্যান্ডফোন, সেটার যে ঠিকভাবে আবার ফেরত আনার দরকার, সেটা কিছুটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে রিমাল। তো উনি এই ল্যান্ডফোনের বিষয়ে আরেকটু আমাদেরকে সচেতন থাকার জন্য বলেছেন। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রথমবারের মতো পিপিএস সফটওয়্যারের মাধ্যমে দুটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে একনেক বৈঠকে। এই ধরনের প্রকল্প অতীতে কোনো সময় হয় না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে প্রবৃদ্ধি নয়, বরং মূল্যস্ফীতির চাপ সামাল দিয়ে সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করাই মূল লক্ষ্য হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। মঙ্গলবার গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ে আয়োজিত বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, মানুষের জন্য এখন সবচেয়ে বড় ট্যাক্স হলো মূল্যস্ফীতি। পরামর্শ দেন, রপ্তানি ও রেমিটেন্সে প্রণোদনা অন্তত 1 বছর যেন তুলে দেওয়া হয়। সাবেক এই গভর্নর বলেন, আইএমএফ বা বিশ্বব্যাংক নয়, বরং প্রবাসীরাই সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করবে। মূল্যস্ফীতি কমাতে বাজার ব্যবস্থাপনা আরও প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী করার পরামর্শও দেন তিনি। সরকারের মূল্যস্ফীতিটা এবার গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ। এটা করতে হবে এমনভাবে, খুব কায়দা করে, যাতে আমাদের যে ব্যালেন্স যেটা আছে, মনে করো ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স, এইটা যেন আবার গোলমাল না হয়ে যায়। তো এটা কমাতে গেলে তাহলে এই বছর প্রবৃদ্ধির আলাপ বেশি না করাই ভালো। দর্শক, এবারে রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে আমরা একটু জানতে চাই। বিশেষ করে কৃষি, মৎস্য এবং এর বাইরেও এখন যে আমের মৌসুম, সেই মৌসুমে যে বিপুল ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা একটু জানতে চাই। আজকে নিউজ 24 নিটোল টাটা বিজনেস আওয়ারের সংবাদ বিশ্লেষণ করব আমরা আমের অর্থনীতি নিয়ে। শুরুতে আমরা আমাদের সহকর্মীদের কাছে যাব। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হতে চাই, সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম রয়েছেন, তার কাছ থেকে সেখানকার সবশেষ আপডেট আমরা জানব। মনিরুল ইসলাম, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে বড় একটি তাণ্ডব আসলে হয়ে গেছে। ঝড় পরবর্তী যে ক্ষতি, সেটি পুষিয়ে নিতে হয়তো অনেক সময় লাগবে। এরপরেও এখন আজকে আমরা আমের অর্থনীতি নিয়ে আসলে আলোচনা করতে চাই। তার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আমের যে অর্থনীতি বিশাল আকার ধারণ করেছে, এখন আমরা জানি সারা দেশব্যাপী, বিশেষ করে রাজশাহী অঞ্চল, সাতক্ষীরার আম আমরা জানি ইউরোপে রপ্তানি হচ্ছিল। সব মিলিয়ে এইবারের আসলে এই ঝড়ের তাণ্ডবে আমের কোনো ক্ষতি হয়েছে কিনা এবং আমের উৎপাদন নিয়ে যদি আমাদেরকে একটু জানান, কেমন হচ্ছে?
আপনি বাবু কামরুজ্জামান, আপনি ঠিকই বলছিলেন। আসলে সাতক্ষীরা কিন্তু আমের জন্য একটি প্রসিদ্ধ জেলা। প্রতি বছর কিন্তু এই জেলা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 250 থেকে 300 কোটি টাকা আম বাজারজাত করা হয়ে থাকে। এর ভিতরে প্রতি বছর 250 থেকে 300 মেট্রিক টন আম যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়ে থাকে। এবছর আপনি জানেন গত 2 দিন আগে রেমালের আঘাতে সাতক্ষীরার আমের এই জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আগেই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে এখানকার কৃষকরা গাছ থেকে 20 থেকে 30% আম পেড়ে ফেলেছিল। গাছে ছিল অন্তত 70% আম, কিন্তু আমরা যেটা দেখেছি ইতিমধ্যে 20% আরও 20% আম কিন্তু এখানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন রয়েছি কলোরা উপজেলার হিজলদি এলাকায়। এখানে একটি আম বাগানে, এখানে একজন ব্যবসায়ী এবং কৃষকদের সাথে কথা বলবো যে রেমালের আঘাতে কি ধরনের উনি ক্ষয়ক্ষতি হয়েছেন। আচ্ছা, আপনি তো একজন আম ব্যবসায়ী, আপনার রেমালের আঘাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমের? আমার 1,04,000 টাকার আম ক্ষয়ক্ষতি হয়েছে। 1200 পিস গাছ হচ্ছে। কতটা গাছ কেনা ছিল? 1200 পিস গাছ কেনা ছিল। তাতে কত টাকার ক্ষয়ক্ষতি? তা 1,05,000 টাকার মতন প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। কত টাকার বাগান কেনা ছিল আপনার? বাগান কেনা ছিল 28 লাখ টাকার মতন। 27 থেকে 28 লাখ? হ্যাঁ, 27-28 লাখ টাকার বাগান কেনা। হ্যাঁ, উনি বাবু কামরুজ্জামান উনি আসলে যেমনটি বলছিলেন যে উনি কিন্তু 1200 গাছ কিনেছিলেন 28 লাখ টাকায়, কিন্তু রেমালের আঘাতে ওনার 4 লক্ষ টাকার মতন আম গাছ থেকে ঝরে গিয়েছে। উনি ব্যাপকভাবে ক্ষতি হয়েছেন। আমি আরেকজন কৃষকের সাথে কথা বলবো। আপনার কয়টা গাছ, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রেমালের আঘাতে? 1200 পিসের মতন গাছ ছিল। প্রথম কিছু আম টানতে পারিছি, আর এই ঝড়ে 4 থেকে 5 লক্ষ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখন হালকা পাতলা গাছ আমি আছে, ওই কটা আমি টেনে এখন কিছুটা মার্কেটে পাঠাচ্ছি। এই আম কোন কোন জেলায় আপনি আমি সব এখানে পাঠান? ওই বাগাচড়াই পাঠাই, 7-7 জেলায়। ঢাকা চট্টগ্রামে? না, ঢাকা চট্টগ্রামে যাই না, আমার বাগাচড়াই। হ্যাঁ, বাবু কামরুজ্জামান উনিও কিন্তু বলছিলেন যে উনিও ব্যাপকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যে কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা বলেছিলাম। উনি বলেছে কি পরিমাণ আম ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ওনারা ইতিমধ্যে কিন্তু তালিকা করা শুরু করেছেন। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ আম বাজারের খবর। ফিরছি স্টুডিওতে বাবু কামরুজ্জামান। জি, মনিরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। আজকে সংবাদ বিশ্লেষণে আমরা আলোচনা করতে চাই আমের অর্থনীতি নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ডক্টর ইলিয়াস হোসেন, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা স্বাগত জানাতে চাই তাকে। ডক্টর ইলিয়াস হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আমের অর্থনীতি নিয়ে আসলে আলোচনা করতে চাই আজকে। আমের অর্থনীতি নিয়ে আমরা আমাদের এক সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতির বিষয়ে। আপনার কাছে একটু জানতে চাইব, মোটা দাগে আমরা যদি বলি যে সবথেকে বড় আম নির্ভর অর্থনীতি যেটাকে বলা হয়, রাজশাহীকে বলা হয়, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, সেখানকার জীবন জীবিকার একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে আম। ডক্টর ইলিয়াস, আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, দুঃখিত, আমরা আবারও চেষ্টা করব। দর্শক, আমরা এ পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে আমরা সংবাদ বিশ্লেষণে আবারও ফিরবো। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। আরও একবার সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাতে চাই। আমাদের আজকে সংবাদ বিশ্লেষণে আলোচনা করছি আমের অর্থনীতি নিয়ে, আম নির্ভর জীবন জীবিকা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, ডক্টর ইলিয়াস হোসেন, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা স্বাগত জানাতে চাই তাকে। ডক্টর ইলিয়াস হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। আশা করি এবার আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আমের অর্থনীতি নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমরা জানি যে গত বছরেও যদি বলি যে বাংলাদেশ নবম আম উৎপাদনকারী একটি দেশ, এবং গত বছরেও 24,000 মেট্রিক টন বা তারও বেশি আম উৎপাদন করেছিল।
সেটিকে যদি গড় 50 টাকা দরেও ধরা হয়, সেটি আমের অর্থনীতির আকার দাঁড়ায় 12,000 কোটি টাকার বেশি। তো এই যে আমের অর্থনীতি আমরা দেখলাম একটি তাণ্ডব আসলে হয়ে গেল, সেটি কোনো কোনো এলাকায় বেশ ক্ষতি হয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। তবে রাজশাহী থেকে আমরা যে সংবাদগুলো পাচ্ছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, এবারে উৎপাদন তুলনামূলক কম হচ্ছে। আপনি একজন কৃষি অর্থনীতিবিদ হিসেবে এবারে রাজশাহীর চিত্র কেমন দেখছেন? আম নির্ভর যে অর্থনীতি, সেটির এবার কি ধরনের ধাক্কা বা প্রভাব পড়তে পারে মনে করছেন? না, রাজশাহী অঞ্চলে আম তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল, অর্থকরী ফসল। রাজশাহী অঞ্চলের প্রায় যে জেলাগুলো আছে, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এবং এর সাথে সাথে এখন বেশ কিছু জেলায় বিস্তৃত হয়েছে আমের চাষ, যেমন চুয়াডাঙ্গা থেকে শুরু করে বাগেরহাট, সাতক্ষীরা, এইসব অঞ্চলে আমের চাষ ব্যাপক বিস্তৃত হয়েছে। সেদিক থেকে বলা যায় যে আমের অর্থনীতি এখন বাংলাদেশে ক্রমাগত একটা ভাইব্রেন্ট অর্থনীতি হিসাবে এটা আবির্ভূত হচ্ছে। এবারে আবহাওয়াগত কারণে রাজশাহীর অঞ্চলের আমের উৎপাদন একটু কম হবে বলে 15 থেকে 20% বা গড়ে 15% আম উৎপাদন কম হবে। কারণ যে সময় আমের মুকুলটা হয়েছিল, সেখান থেকে গুটি ধরার সময় সেই সময় একটা বৃষ্টি দরকার ছিল, সেই বৃষ্টি হওয়ার অভাবের কারণে আমের ফসল একটু কম। তবে আমের অর্থনীতি সেটা ওই 12 থেকে 13-14 হাজার কোটি টাকা, এটি বাংলাদেশের ডোমেস্টিক অর্থনীতি এটি থাকবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আম কিন্তু কৃষিপণ্য হলেও একই সঙ্গে এটি শিল্পপণ্যও বটে, এবং এর অনেকগুলো ভ্যালু চেন আছে। ফলে আম উৎপাদন থেকে শুরু করে আমের মার্কেটিং এবং এর প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত নানান ভ্যালু চেনে অসংখ্য পরিবার, লক্ষ লক্ষ পরিবার, প্রায় সারা দেশে প্রায় 20 লক্ষ পরিবার এই আমের অর্থনীতির সঙ্গে জড়িত। সুতরাং এটি বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম খাত। অন্য বারের মতো এবারও আমের অর্থনীতি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আজকালকার যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, একটা দেশের অর্থনীতি তো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, যে কোনো পণ্যের উৎপাদন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটির মার্কেটিংটা বিশেষ করে বিপণন দেশে এবং বিদেশে হতে হয়। সেক্ষেত্রে আপনি শুরুতেই বললেন যে বাংলাদেশে প্রায় 25 লক্ষ টনের মতো আম উৎপাদন হয়, কিন্তু আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে মাত্র 2 থেকে 2.5 হাজার মেট্রিক টন আম রপ্তানি হয়। এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো 4,000 টন আম রপ্তানির সিদ্ধান্ত টার্গেট নিয়েছে। এটি অত্যন্ত অপ্রতুল। সারা বিশ্বে যেখানে আমের বাজার হচ্ছে $60 বিলিয়ন, সেখানে আমরা রপ্তানি করেছি গত অর্থবছরে $3 লক্ষ মতো। সুতরাং আমাদের আমের যে অর্থনীতি, এটি ডোমেস্টিক অর্থনীতি উপরই শুধু নির্ভর করলে আমাদের এটি খুব ভালো যে পোটেনশিয়াল, সেই প্রত্যাশিত ফলাফল প্রদান করবে না যতক্ষণ পর্যন্ত এটা আমরা বিশ্বের 7ম বৃহৎ আম উৎপাদনকারী দেশ, অথচ মাত্র $3 লাখ আম আমরা রপ্তানি করেছি। কাজেই এই নিয়ে আমাদের ভাববার এবং করণীয় অনেক কিছু রয়েছে। জি ডক্টর ইলিয়াস, আমরা যদিও 7ম অবস্থানে রয়েছে এখন আম উৎপাদনে বিশ্বের, কিন্তু আমাদের অভ্যন্তরীণ একটা বড় চাহিদার রয়েছে, এবং সবসময় এক ধরনের আশঙ্কা কাজ করে যে রপ্তানি বেশি করলে বোধহয় আমাদের অনেক বেশি দামে খেতে হবে। এই যে একটা চিন্তা, সেটি আপনার কাছে মনে হয় কিনা যে বাজারে কোনো প্রভাব পড়ে? আমরা যদি আরও বেশি রপ্তানি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদের দেশীয় ভোক্তারা বঞ্চিত হবেন মনে করেন কিনা? না, এটি যদি একটি ক্লোজ অর্থনীতির কথা ভাবেন, তাহলে যে কোনো কৃষি পণ্যের ক্ষেত্রেই এটি সত্য। আপনি যদি ওভার সাপ্লাই হয় এবং সেটা যদি আপনি বৈচিত্র্যকরণ করতে না পারেন, তাহলে সব কৃষি পণ্যের ক্ষেত্রেই এরকম ঘটবে। যেমন আমরা বাঁধাকপির ক্ষেত্রে দেখেছি যে বাঁধাকপি গরুকে খাওয়ানো হয়েছে, যখন বেশি উৎপাদন হয়েছে দাম কমে গেছে। তো আমের উৎপাদন, আম একটা বর্ধনশীল একটা কৃষি পণ্য এবং অত্যন্ত লাভজনক অর্থকরী পণ্য, এবং এটার বাণিজ্যিকীকরণ ক্রমাগত হচ্ছে। আমের ক্ষেত্রে আপনি যে সম্ভাবনাটার কথা বললেন, এটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার উৎপাদন কম হবে,
সেবার আসলে দাম বাড়বে, যেবার উৎপাদন বেশি হবে সেবার দাম কমবে। সুতরাং এর উৎপাদনটাকে স্টেবল করা এবং এর ব্যবহারটাকে স্টেবল করার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের যে পরিমাণ আম উৎপাদন হয় তার 80% সরাসরি আমরা ভোগ করি, আর 20% মাত্র প্রক্রিয়াজাতকরণ করা হয়। তো সুতরাং এটাকে যদি স্টেবল করতে হয় তাহলে আমের যে প্রক্রিয়াজাতকরণ, আম থেকে আচার তৈরি করা, ম্যাঙ্গো বার তৈরি করা, গ্রিন ম্যাঙ্গো জুস, রাইপ ম্যাঙ্গো জুস, নানান ধরনের পণ্য যখন উৎপাদন করা হবে তখন, এবং এর উৎপাদন সারা দেশে যদি ছড়িয়ে দেওয়া যায়, যে একটি ভালো খবর আমাদের হচ্ছে যে পার্বত্য অঞ্চলেও কিন্তু আম উৎপাদন হচ্ছে। সুতরাং পার্বত্য অঞ্চলে যেখানে কৃষিপণ্য কম উৎপাদন হয়, যেখানে সব শস্য উৎপাদনের সুযোগ কম, সেখানে যদি আমরা আম উৎপাদনের জন্য প্রণোদনা দিয়ে থাকি, সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি, পাশাপাশি আম প্রক্রিয়াজাতকরণের জন্য যদি আমরা সুযোগ সুবিধাগুলো তৈরি করি, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে এই জায়গাটায় একটা স্টেবিলিটি চলে আসবে। সুতরাং এখন যেটা ঘটছে শুধুমাত্র একটা ক্লোজ ইকোনমি ক্যারেক্টারিস্টিকের কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। উৎপাদন যখন কমছে তখন দাম বাড়ছে, উৎপাদন যখন বাড়ছে তখন দাম কমছে। সুতরাং একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসলে চাষিরাও একটা আগাম তারা ধারণা করতে পারবে যে এই পরিমাণ জমি চাষ করলে, আম চাষ করলে এই পরিমাণ তারা রেভিনিউ পাবে, তাদের ডিসিশনের ক্ষেত্রেও সুবিধা হবে এবং ভোক্তাদের ক্ষেত্রেও একটা রেশনালি যে এক্সপেক্ট করা যায় সেই এক্সপেকটেশনটা থাকবে। ফলে এটি দীর্ঘমেয়াদে থাকবে না যদি যথাযথ প্রক্রিয়াগুলো গ্রহণ করা হয়। স্যার, আপনি যেহেতু রাজশাহীতে শিক্ষকতা করছেন, পাশাপাশি কৃষি অর্থনীতিবিদ হিসেবে আপনি সরেজমিন অনেক সময় কৃষকদের সাথে কথা বলেন, আম চাষিদের প্রতিক্রিয়া কি? তারা আসলে প্রতি বছর আম চাষ করে লাভবান নিজেদের মনে করছেন কিনা, বা তারা কি ধরনের অসুবিধাগুলো বোধ করেন, সেই জায়গায় কি আমরা পলিসি সাপোর্ট দিতে পারছি কিনা, সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু রপ্তানির একটা বিপুল সম্ভাবনা রয়েছে আপনি বলছিলেন? না, আমরা তো আম নিয়ে গবেষণা করছি, কৃষি অন্যান্য পণ্য নিয়েও গবেষণা করছি। বাংলাদেশের যে ক্ষেত্রে ঘাটতিটা দেখা যাচ্ছে পলিসির জায়গাটাতে, যেই ফসলটার সম্ভাবনা বেশি, যেই ফসলটার আমের মতো একটা ফসল যার অফুরন্ত সম্ভাবনা আছে এবং যার অনেকগুলো ভ্যালু চেইন আছে, প্রত্যেকটা ভ্যালু চেইনের জায়গায় ভ্যালু অ্যাডিশনটা বাড়ানো সম্ভব, সেই জায়গায় আমরা ওই দীর্ঘদিন ধরে যে আমাদের ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট বা ফল গবেষণা আছে, তার মধ্যে যে লিমিটেড রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, এর বাইরে পলিসি সাপোর্ট কিন্তু সেই ধরনের নেই। এখানে রাজশাহী অঞ্চল আমের অঞ্চল এবং এটা ক্রমাগত বিভিন্ন অঞ্চলে আমের চাষটা বর্ধিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। সুতরাং আম নিয়ে যে ব্যাপক গবেষণা, নতুন নতুন জাত উদ্ভাবন, চরাঞ্চলে আমের চাষ বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলে আমের চাষ বৃদ্ধি, পার্বত্য অঞ্চলে আমের চাষ বৃদ্ধি, এই ধরনের জায়গাগুলোতে নানান ধরনের সাপোর্ট পলিসি এবং কৃষকদেরকে মূল্য সংরক্ষণ পলিসি, বিশেষ করে আম এমন একটা ফসল, একটা তথ্যে আমি পেলাম যে বাংলাদেশের আমের প্রায় 15 থেকে 20% আম পচে নষ্ট হয়ে যায়। তাহলে যদি সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা ভালোভাবে করা যেত, আমের জন্য স্পেশালি কোল্ড স্টোরেজ বা সংরক্ষণ ব্যবস্থা, এবং আম হারভেস্ট করার সময় অনেক আম নষ্ট হয়ে যায়, এই ধরনের ব্যবস্থাগুলোর জন্য যথেষ্ট পলিসির আমাদের অভাব আছে। ম্যাঙ্গো নিয়ে আলাদা একটা পলিসি করা দরকার সরকারের, এবং উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আমের জন্য আলাদা গবেষণা ইনস্টিটিউট, ইউনিভার্সিটির আন্ডারে আলাদা ইনস্টিটিউট, এবং চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং সেগুলোতে গবেষণা বৃদ্ধি করা যেতে পারে। এবং আমাদের দীর্ঘদিনের দাবি যে রাজশাহী যেহেতু শুধু আম না, লিচু, অন্যান্য ফল এবং নানান ফসলের এটা ভান্ডার, শস্য ভান্ডার হচ্ছে রাজশাহী বাংলাদেশের। সেখানে কৃষি প্রক্রিয়াজাতকরণ একটা ইপিজেড করার জন্য আমাদের দীর্ঘদিনের আমাদের দাবি এবং সুপারিশ রয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন এখনো হচ্ছে না। সরকারের এই জায়গায় নিশ্চিতভাবেই দৃষ্টি দেওয়ার অভাব রয়েছে, যথেষ্ট যত্নশীল হওয়ার অভাব রয়েছে, এবং সরকারকে এই জায়গায় একটা দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, এবং সেটি হলে উত্তরবঙ্গের অর্থনীতি এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমসহ অন্যান্য কৃষি পণ্যের যে অবদান সেটি আরও বৃদ্ধি পাবে।
নিঃসন্দেহে স্যার, আমরা জানি যে লাখ লাখ মানুষ এখন আসলে এই আম উৎপাদনের সাথে আসলে তাদের জীবন জীবিকা জড়িত। শুধুমাত্র যে আম উৎপাদন করছে তা নয়, পরিবহনের সাথে জড়িত, শ্রমিক রয়েছেন, বিপণনের সাথে জড়িত রয়েছেন। এটি আসলে বিপুল সম্ভাবনা, আপনি বারবার বলছিলেন, অর্থাৎ এখানে আরও নীতি সহায়তার সুযোগ রয়েছে। স্যার, আমার একটা প্রশ্নের জায়গা, যে আমের যে ভ্যারাইটি, আমাদের যে নতুন নতুন জাতের উদ্ভাবনের কথা বলা হয়, সেটি অন্যান্য ফসলের ক্ষেত্রেও, সেই জায়গায় আমাদের যে আমের যে ভ্যারাইটি এখন যে রয়েছে, এটি তো আসলে খুবই সুস্বাদু। আরও নতুন করে আমাদের যে গবেষণায় যতখানি আমাদের সময়, অর্থের খরচ বা মনোযোগ দেওয়া উচিত, আমরা কি আসলে সেদিকে দিতে পারছি কিনা, বা আরও নতুন জাতের উদ্ভাবনের সুযোগ রয়েছে কিনা আমের ক্ষেত্রে বিশেষ করে? জি, আপনি গবেষণার কথা বললেন। গবেষণাটা তো আমি গবেষণার কথা বললামই, যে আমাদের আম কিন্তু কোয়ালিটিগত দিক থেকে বিশ্বের অনেক দেশে আম উৎপাদন করে। আমরা নিজেও বাইরে গিয়েছি, আম খেয়েছি, কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই অঞ্চলের আম কিন্তু অত্যন্ত সুস্বাদু আম। এবং এই আমের আরও জাত বৃদ্ধি এবং গুণমান বৃদ্ধি করার জন্য তো গবেষণা অবশ্যই আমাদের করতে হবে। আম এমন একটি ফসল, এটি অনেক মাইক্রো নিউট্রিয়েন্ট শরীরের জন্য, মানব শরীরের জন্য অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি অক্সিডেন্ট এবং নানান ধরনের, বিশেষ করে ভিটামিন এ সহ অন্যান্য ভিটামিনের সাপ্লাইয়ার একটি ফল। সুতরাং এই ফসলের যে আলাদাভাবে গবেষণার আমাদের দরকার আছে, সেজন্য আলাদা সরকারকে অর্থ বন্টন করতে হবে, এবং যারা বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, যারা এক্সপেরিমেন্ট করে এবং যারা অর্থনীতিবিদ, সবাইকে যৌথভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যে কারণ একটা জিনিসের শুধু উৎপাদন হলে হয় না, এর বিপণন এবং মানুষকে দিয়ে যখন আপনি ম্যাঙ্গো চাষ করাবেন, তার কাছে অর্থনৈতিকভাবে একটা পরিবারের কাছে ভায়াবল হতে হবে। কারণ একটা জিনিস ঘটছে ক্রমাগত, যে ধান চাষের জমি আম লাগানো হচ্ছে, আবার যখন দেখা যাচ্ছে যে আম খুব লাভবান হচ্ছে না, আম গাছ কেটে আবার ধান চাষ করা হচ্ছে। সুতরাং কনভার্সন, রিভার্স কনভার্সন সবসময় চলছে। সুতরাং এর যদি আমরা এই আম চাষকে ভাইব্রেন্ট করতে চাই, তাহলে এর যে কৃষকদের যে অর্থনৈতিক যে মানে প্রফিট অর্জন বা লাভ করা বা ভাইব্রেন্ট হওয়া, সেটাকে বজায় রাখতে হবে। এবং এর মার্কেটিংয়ের জন্য, ভোক্তার কাছে এটি আকর্ষণীয় করার জন্য এর যে গুণগত মান, এর স্বাদ, এর কোয়ালিটি, এগুলোকে বজায় রাখার জন্য গবেষণা অব্যাহত রাখতে হবে। নিঃসন্দেহে স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আর দু একটি বিষয় নিয়ে আপনার কাছে ছোট ছোট করে জানতে চাইব, যে আপনি যেহেতু বিভিন্ন রকম শস্য নিয়ে গবেষণা করছেন, কৃষকদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পান? যে এই যে আম করতে গিয়ে তারা কখনো লোকসান হচ্ছে, আবার ধান করতে গিয়ে যেটি বলছিলেন আবাদি জমি, আবার তারা আম বাগান করছে, কৃষকরা আসলে আম চাষ নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন? কৃষকদের যেটি সমস্যা হয়, এখানে আম চাষের ক্ষেত্রে একটা পিকুলিয়ারিটি আছে। মনে করেন যে আমের যে বাগান, আম হচ্ছে দ্বিবার্ষিক একটি ফল। আমের যে শাখাটাতে এবছর ফল ধরবে, আগামী বছর ওই শাখাটাতে ফল ধরবে না, তার পরের বছরে ফল ধরবে। এবং একটি আমের বাগান, আম হারভেস্ট করার পরও আমের বাগানটা বিক্রি হতে থাকে। সুতরাং এই আম হারভেস্ট করার পর থেকে আগামীবার আম ধরা পর্যন্ত দেখা যাচ্ছে একটা বাগান অনেক সময় 2-3 বারও হাত বদল হয়। সুতরাং এইটা একটা দিক। সুতরাং যারা প্রাথমিকভাবে বিক্রি করে আমের বাগান, তাদের হয়তো সেভাবে ক্ষতি হয় না, কিন্তু যারা ফাইনাল এন্ডে গিয়ে, যারা হারভেস্ট করার পর্যায়ে যারা এই বাগানটা লিজ নেয় বা বাগানটা কিনে নেয়, তাদের ক্ষেত্রে আবহাওয়াগত একটা সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়ার কারণে কখনো কখনো তাদের অতিরিক্ত লাভ হয়, আর কখনো কখনো আবহাওয়ার কারণে তারা ক্ষতির শিকার হয়। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু সরকার ক্রপ ইন্স্যুরেন্সের কথা ভাবছে, ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, আমরাও কিছুটা গবেষণা করছি। তো আমের ক্ষেত্রে কিন্তু এক ধরনের ক্রপ ইন্স্যুরেন্স চালু করা যেতে পারে। তাহলে কৃষকরা কিন্তু মাঝে মাঝেই তো ক্ষতির শিকার হচ্ছে। যখন 2-3 বছর ক্ষতির শিকার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অনেকে আম গাছের জমি কনভার্ট করে আবার ধান চাষে চলে যাচ্ছে বা অন্য ফল চাষে চলে যাচ্ছে। সেটা রেটটা খুব কম,
কিন্তু সেটা রেয়ার নয় একেবারে, সেটা রিভার্স কনভার্সন হচ্ছে। সুতরাং আম যেহেতু একটা আমের একটা হোমোজিনিটি আছে ফসলের ক্ষেত্রে, অন্যান্য ক্রপের ক্ষেত্রে করা না গেলেও আম চাষের ক্ষেত্রে এক ধরনের ক্রপ ইন্স্যুরেন্স পদ্ধতি এটা চালু করা যেতে পারে, সরকার এটা নিয়ে ভাবতে পারে। এবং উন্নত দেশের তো বিভিন্ন ক্রপের ক্ষেত্রে ক্রপ ইন্স্যুরেন্স রয়েছেই। সুতরাং আমরা দেশ সামনের দিকে এগোচ্ছি, আমাদের কৃষি উন্নত হচ্ছে, কৃষির ভলিউম বাড়ছে এবং হর্টিকালচারাল কৃষি আমাদের দেশে ক্রমাগত বাড়ছে। সুতরাং কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, এই ধরনের ফল জাতীয় পণ্য এগুলোর ক্ষেত্রে আমরা কৃষি মানে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারি। তাহলে কৃষকদের যে লস হচ্ছে, যেহেতু প্রকৃতির উপর অনেকখানি নির্ভরশীল, শেষ দিন পর্যন্ত না নামানো পর্যন্ত, আম হারভেস্ট না করা পর্যন্ত, সুতরাং সেই রিস্কটাকে এক হচ্ছে মিনিমাইজ করার ব্যবস্থা করতে হবে, আর দুই হচ্ছে যে রিস্ক যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের এক ধরনের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। স্যার অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আসলে আপনি তুলে ধরেছেন, বিশেষ করে গবেষণার দিকটি যে আমাদের নতুন করে ভাববার সুযোগ রয়েছে, ক্রপ ইন্স্যুরেন্স নিয়ে ভাববার সুযোগ রয়েছে, এবং আমের অর্থনীতির আকার যেহেতু প্রতি বছর বড় হচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করব আপনার শেষ মন্তব্য নিয়ে। এইবারের এই মৌসুমে আপনি কি আশা করছেন? যেহেতু উপকূলীয় অঞ্চলে একটা বড় ধরনের ঝড় তাণ্ডব হয়ে গেল, রাজশাহীর যে পরিস্থিতি দেখছেন, আমের মুকুল দেখছেন, তাতে করে এবারে উৎপাদনে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং সম্ভাবনা কতটুকু দেখছেন? উৎপাদনে অলরেডি তো ম্যাঙ্গো হারভেস্টিং কিছু কিছু শুরু হয়ে গেছে 15ই মে থেকে। তো এবারে ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে 15%-এর মতো সবাই ধারণা করছে এই অঞ্চলে যেগুলো ব্র্যান্ড ম্যাঙ্গো সেগুলোর 15% উৎপাদন কমে যেতে পারে। তবে নতুন নতুন বাগান হয়েছে, অনেক জায়গায় নতুন জাতের ম্যাঙ্গো লাগানো হয়েছে, যেমন বিশেষ করে আম্রপালি, অনেক জায়গায় যেগুলো নতুন করে আম লাগানো হয়েছে সেগুলো আবার কম ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাতন গাছগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই নতুনগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আমের এবার উৎপাদন সামান্য একটু কমে যেতে পারে, তবে কাছাকাছি ওই 25-26 লক্ষ টনের মতোই আম উৎপাদন হবে। একটু ক্রেতাদেরকে একটু বেশি দামে আম খেতে হবে। আমরা সাধারণত 1200 থেকে 1500 টাকা মনে ক্রেতারা আম খেয়ে থাকি, হয়তো বা 200-100 টাকা মনে বেড়ে যেতে পারে। রপ্তানি আমরা করে থাকি সাধারণত ফ্রেট চার্জ বাদ দিয়ে 160 থেকে 170 টাকা পার কেজি রপ্তানি করে থাকি। তো সেটা তো রপ্তানি মূল্য তো আমাদের হাতে নেই, হয়তো রপ্তানি মূল্য ওই দামেই বিক্রি করতে হবে। সেক্ষেত্রে যারা রপ্তানিকারক তাদেরকে একটু তাদের কম প্রফিট নিতে হবে। তবে আমের অর্থনীতি যথেষ্ট স্টিল এবছরও যথেষ্ট অবদান রাখবে, কারণ আমের যে ভ্যালু চেইনগুলো একেবারে আমের মার্কেটিং থেকে শুরু করে আম বিক্রির জন্য বাঁশের খাঁচা তৈরি করা, প্যাকেটিং তৈরি করা, পার্সেল সার্ভিস, রাজশাহীতে পার্সেল ট্রান্সপোর্ট, মানে নানান ধরনের মানুষ এই আমের সিজনে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়। সুতরাং আমের সেই অবদানটা আমাদের অর্থনীতিতে এবারও থাকবে, হয়তো সামান্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রত্যেক বছরে যে আমরা আমের প্রবৃদ্ধি 10% ধরে থাকি, সেই প্রবৃদ্ধিটা হয়তো এবার একটু কম হবে, তবে কোনোভাবেই এর গুরুত্ব বা এর অবদান কমবে না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই। চমৎকার আলোচনায় আপনি তুলে ধরলেন অনেকগুলো তথ্য, আপনার মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম। বিশেষ করে এর যে বিপুল রপ্তানি সম্ভাবনাও রয়েছে, সেটি সরকার যদি আরও বেশি পলিসি সাপোর্ট দিতে পারেন, গবেষণায় মনোযোগ দিতে পারেন, এটিকে আরও বিশ্ব দরবারে আরও বেশি একটি রপ্তানিমুখী সম্ভাবনাময় একটি পণ্য হিসেবে আমরা আগামী দিনে আমাদের রপ্তানি ঝুড়িতে আনতে পারি। আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যুক্ত ছিলেন ডক্টর ইলিয়াস হোসেন, কথা বলছিলেন আমের অর্থনীতি নিয়ে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে আজকে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। আমরা
কিন্তু টানা 9 দিন আসলে দেখেছিলাম বড় ধরনের পতন হয়েছিল, এরপর আবার ওঠানামার মধ্যে রয়েছে। আজকের পরিস্থিতি আমরা একটু দেখে নেব পুঁজিবাজারের ওয়েবসাইট থেকে, ডিএসসির ওয়েবসাইট থেকে সবশেষ কী পরিস্থিতি। আজকে আমরা দেখতে পাচ্ছি সূচকে আবারও পতন হয়েছে এবং বেশ বড় ধরনের পতন হয়েছে। গতকাল কিছুটা উত্থান হয়েছিল আমরা দেখেছিলাম, আজকে কিন্তু বেশ বড় পতন আমরা দেখতে পাচ্ছি। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 56 পয়েন্ট এই বেলা 1:30টার মধ্যে কিন্তু পড়ে গেছে এবং সবগুলো সূচকই কমেছে। 14 পয়েন্ট কমেছে ডিএসসির যে সরিয়া সূচক, সেটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 1138 পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক DS30 এটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 18 পয়েন্ট কমেছে, 18 পয়েন্ট কমে অবস্থান করছে 1866 পয়েন্টে। সব মিলিয়ে লেনদেনে আজকে কিন্তু অনেক বেশি ভাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একেবারেই অনেকটা ক্রেতাশূন্য বাজার। আমরা দেখছিলাম যে বাজার আচরণটা এমন যে এখন 300-400 কোটিতে নেমে এসছে লেনদেন, যেটি আসলে 700-800 কোটি টাকা হচ্ছিল 2 সপ্তাহ আগেও। আজকে এখন পর্যন্ত 232 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এবং মাত্র দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে এখন পর্যন্ত 56টি শেয়ারের দর বেড়েছে এবং 3 শতাধিক শেয়ারের দর কিন্তু আজকে কমেছে, যেটি বলছিলাম যে পতনের বাজার। এবং অপরিবর্তিত রয়েছে 35টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম। সব মিলিয়ে আসলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা নেই, বাজার ক্রেতা শূন্য দেখা যাচ্ছে এবং এক ধরনের টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গতকাল আমরা সামান্য উত্থান হলেও তার আগের দিন আমরা বড় পতন দেখেছি, আজকেও আবার বেশ 60 পয়েন্টের মতো সূচক এরই মধ্যে কমে গেছে কিন্তু। তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি। এবার আপনাদেরকে মুদ্রা বাজারের খবর জানাবো। সোনালী ব্যাংকের সূত্র ধরে আমরা যেটি দেখাচ্ছি, মার্কিন ডলার সোনালী ব্যাংকে 117 টাকায় কেনা হচ্ছে, 118 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে এবং পাউন্ড 143 টাকায় কেনা হচ্ছে, 147 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 31 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য আজকের দিনে। এরপর আমরা স্বর্ণের বাজার জানাবো আপনাদেরকে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ, সেটি কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে হালনাগাদ তথ্য দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি 1,17,000 টাকা এসে ঠেকেছে। 1,17,000 টাকা এখন প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম। 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,11,846 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 95,866 টাকা, অর্থাৎ প্রায় 96,000 টাকা। সনাতন স্বর্ণের দাম পড়বে 79,257 টাকা। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দর দেখানো হয়েছে। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে। 22 ক্যারেটের এক ভরি অর্থাৎ প্রতি গ্রাম স্বর্ণের দাম কিন্তু 10,046 টাকা। তো এই ছিল স্বর্ণের বাজার। এবারে রূপার বাজার আপনাদেরকে জানাতে চাই। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরেই। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা রয়েছে, সেটি প্রতি ভরি 2,098 টাকা এবং 21 ক্যারেটের যে রূপা, সেটি প্রতি ভরি দাম পড়বে 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা এবং সনাতন রূপার দাম পড়বে 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা, রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটোল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নেবার সময় হলো। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। প্যারিস অলিম্পিকের পর এই আয়োজনে টয়োটা আর স্পন্সর করছে না। 2015 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করেছিল তারা। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির আর্থিক পরিমাণ 83 কোটি 50 লাখ ডলার। চলতি বছরের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। জানা গেছে, টয়োটার সঙ্গে বর্তমান চুক্তিটি অলিম্পিকের ইতিহাসে বৃহত্তম স্পন্সরশিপ চুক্তি। তবে সম্প্রতি অলিম্পিক কমিটির অর্থ ব্যবহারের মাত্রায় টয়োটা অসন্তুষ্ট, কিন্তু এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। আর্থিক বিবরণের বিষয়গুলো গোপনীয় বলেই জানিয়েছে তারা। দর্শক, এই ছিল নিটোল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।